সুপ্রিয় শিক্ষার্থীরা, কিশোর বাতায়নের আজকের বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখানে আছো, বাংলা ক্লাসটাকে খুব প্রয়োজন মনে করছো, তারা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমরা কিছুক্ষণ খুব মজার একটা সময় কাটাবো। আমি একটু লাইভটা শেয়ার করি, তোমরা জয়েন করতে থাকলেই আমরা শুরু করব আমাদের আজকের ক্লাস। কেমন আছো তোমরা বলো তো? আসলে এরকম বৈশ্বিক একটা পরিস্থিতিতে আমরা কেউ খুব একটা আসলে ভালো নেই, তারপরেও আমাদের মনে শক্তি রাখতে হবে। বর্তমান ডাক্তাররা অনেক কিন্তু বলছেন যে করোনা ভাইরাসকে অতিক্রমের একটা পথ হচ্ছে মনের ভেতরে আনন্দ রাখা, এই মুহূর্তে শক্তি রাখা, এবং সেটা প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বৃদ্ধি করে। হ্যাঁ, তোমরা বাসায় বসে বসে যাতে বোর না হয়ে যাও, এই জন্য দেখো কিশোর বাতায়ন খুব চমৎকার একটা কাজ করেছে কিন্তু, তাই না? যে এই যে টিচারদের সাথে স্কুলে না যেয়ে বাসায় বসে থাকতে থাকতে তোমাদের নিশ্চয়ই খুব একটা ভালো লাগছে না, আমাদেরও লাগছে না, আমরা শিক্ষক আমাদেরও লাগছে না, হ্যাঁ, তোমাদেরকে না দেখে। তো এই জন্য চেষ্টা করছি যে কোনোভাবে হোক তোমাদের সাথে আসলে আমাদের একটা যোগাযোগটা তৈরি হোক। আর অনেক দিন বইগুলোর চেহারাও তোমরা হয়তো দেখছো না, হ্যাঁ, তাতে যাতে তোমরা এখন নিশ্চয়ই বইগুলোকে খুব মিস করছো। এজন্যই কিশোর বাতায়ন দেখো তোমাদের যাতে বইগুলোর কথা আবার মনে করিয়ে দিতে পারে দেখে চমৎকার একটা আয়োজন করেছে। তোমাদের আজকের এই 3:30টায় আমরা পড়বো হচ্ছে বাংলা। দেখো আমার পেছনের স্লাইডে আমি খুব সুন্দর একটা কথা লিখে রেখেছি, খুব সুন্দর কথা। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানাই। চমৎকার একটা কথা। এই লাইনটাকে ধরেই আমরা মূলত আজকে আমাদের পাঠের পুরো বিষয়টা, পুরো সময়টা কাটাবো। যে বিজ্ঞানের ভাষায় আসলে যা মস্তিষ্ক, সাহিত্যের ভাষায় আসলে তা হৃদয়, এবং বিজ্ঞানের ভাষায় মস্তিষ্কে যে যখন সব ভাবনার উৎপত্তি, সাহিত্যের ভাষায় আসলে মানুষের হৃদয়ের ভেতরে তার মানবিকতা বোধটুকু লুকায়িত থাকে। চমৎকার একটা লাইন। আমরা দেখি এর পরে কি আছে। এই লাইনটিকে ধরে আমরা অবশ্যই কথা বলবো, আরো অনেক বেশিক্ষণ কথা বলবো। আমি জাস্ট একটু তোমাদেরকে বলে নিলাম যে এত চমৎকার একটা লাইন। পাশের ছবিটিও নিশ্চয়ই তোমরা চিনতে পারছো আসলে এটা কার ছবি। সবাই জানি, আমরা খুব ছোটবেলা থেকে ওই মানুষটাকে আমরা কিন্তু চিনি। দেখি পরে কি আছে। আচ্ছা, সবার আগে শুরুতে আমি তোমাদেরকে আমার নিজের পরিচয় দিয়ে নিই, আর তোমরাও কে জয়েন করেছো এখানে একটু লিখে পাঠাও আসলে দেখতে পাচ্ছ কিনা, জয়েন করেছো কিনা। আর যদি জয়েন করে ফেলো তাহলে একটু শেয়ার করে দাও। তুমি জয়েন করেছো, তোমার বন্ধুও যাতে ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে সেই জন্য তার একটা ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, শেয়ার করে দেওয়া। আর নিজের নাম, কোথা থেকে জয়েন করছো সেটাও লিখতে পারো। হয়তো বলবা মিস সব দেখবেন না, হ্যাঁ সব দেখবো না, তবুও এটা থাকবে, পরে যখন দেখবো যে তুমি একটা সমস্যা লিখে পাঠিয়েছো সেটাকে আমি উত্তর দিতে পারবো। হ্যাঁ, আমরা অনেকেই জয়েন করে ফেলেছি। আর শুরুতেই আমার পরিচয় দিয়ে নিই। আমি নাজনীন আক্তার, একজন সহকারী অধ্যাপক, কলেজে পড়াই, রাজুক উত্তরা মডেল কলেজ। কলেজটার নাম হয়তো তোমরা শুনে থাকবে। আর এখন খুব ভালো লাগছে তোমাদের সাথে জয়েন করতে পেরে। মনে হচ্ছে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। সারা বাংলাদেশের সবাই আমার স্টুডেন্ট, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো। আমরা আজকে পড়বো, তোমরা সবাই জানো যারা জয়েন করেছো, আমি জানি এই মুহূর্তে এগুলো বলা একেবারেই বাহুল্য, তারপরেও একটু বলে নিই যে এখন পড়বো আমরা বাংলা প্রথম পত্র। শুরুতেই আমি যে লাইনটি লিখে রেখেছিলাম, হ্যাঁ, সেই লাইনটি এই সাম্যবাদী কবিতার আমার সবচেয়ে ভালো লাগার লাইন আসলে মূলত এই দুটো, এজন্যই আমি লিখে রেখেছিলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। দেখো পাশে আমি ছোট্ট করে কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যুর সালটিও লিখে রেখেছি। আমি জানি
এটা সবাই জানো, সেই ক্লাস 1-এর আগের থেকেই তোমরা আসলে এই কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু, কোথায় জন্মেছেন সব জানো। তারপরে ছোট্ট করে লিখে রেখেছি, মানুষ সবই জানে, কখনো কখনো ভুলে যায় আসলে, হ্যাঁ, সেই ভুলটা যাতে না হয় সেজন্যে। তাহলে আমাদের আজকের পাঠ্য হচ্ছে সাম্যবাদী কাজী নজরুল ইসলামের। আচ্ছা, কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু আমরা জানলাম। তোমরা জানো যে সাম্যবাদী কবিতাটি এটা হচ্ছে নজরুল রচনাবলীর প্রথম খণ্ড, বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল 1925 সালে। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমির নজরুল রচনাবলীর প্রথম খণ্ডে এটা সংকলন করা আছে, তোমরা জানো। আর এই সাম্যবাদী কবিতাটি হচ্ছে সাম্যবাদী কাব্যগ্রন্থের নাম কবিতা, হ্যাঁ। আর এরপরে দেখো আছে নজরুলের আসলে পরিচয়, এটাও আমরা জানি, অনেকেই জানি যে নজরুল কিন্তু আর 10 জন কবির মতো খুব স্বাভাবিক একটা জীবনযাপন করেনি। জীবনের প্রত্যেকটা পর্যায়ে কিন্তু ওনাকে খুব সংগ্রাম করতে হয়েছে, প্রত্যেকটা পর্যায়ে। একেবারে তোমরা জানো সেই লেটোর গানের দল, রুটি বানাতেন, সবই তোমরা জানো। তারপরে দেখো 1917 সালে উনি কিন্তু বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন, 49 নম্বর বাঙালি পল্টনে। আমি একটু দেখে নিই এই ফাঁকে যে আমাদের সাথে আসলে আর কে কে জয়েন করেছে। তো অনেকেই জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা যাই। দেখো বাঙালি পল্টনে উনি 1917 সালে 49 নম্বর পল্টনে উনি কিন্তু যোগ দিয়েছিলেন। সেখানে একজন সাধারণ সৈনিক হিসাবে উনি যোগ দিয়েছিলেন। তারপরে সেখানে কাজ করতে করতে একটু পদোন্নতিও পান, হাবিলদার পদে পদোন্নতি পেয়েছিলেন উনি। তারপরে কিন্তু নজরুল কিন্তু এক জায়গায় কখনোই কিন্তু খুব একটা স্থির ছিলেন না, স্বাভাবিকভাবেই, হ্যাঁ, নতুন নতুন সত্যের সন্ধান যেহেতু করতেন, তার কাব্য কবিতায় সব কিছুকে ধারণ করতে হতো। তারপরে উনি কিন্তু ওখান থেকে চলে আসেন, হ্যাঁ। চলে এসে দেখো 1920 সালের পরে উনি কিন্তু সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেছিলেন। প্রথম দেখো সাপ্তাহিক বিজলি পত্রিকায়, কিন্তু তোমরা সবাই জানো এই কবিতাটার নাম কিন্তু বিদ্রোহী কবিতা। সাপ্তাহিক বিজলি পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়েছিল। সেই বিদ্রোহী কবিতা যখন প্রকাশিত হয় তখন চারিদিকে কিন্তু একটা হইচই পড়ে যায় এবং ওনার কবি খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়ে। খোদ সেই সময়ের ইংরেজ সরকার কিন্তু এই কবিতাটি, ইংরেজ সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল কিন্তু এই কবিতাটি দিয়ে, হ্যাঁ। দেখো এটাও কিন্তু তোমাদের জন্য একটা তথ্য, তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্নে আসতে পারে এগুলো। তারপরে তোমাদের যে বহু নির্বাচনী অংশটা আছে সেই অংশে আসতে পারে। এই জন্য প্রত্যেকটা ছোট ছোট তথ্য কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে এরপরে উনি অনেকগুলো পত্রিকা সম্পাদনা করেছিলেন। পত্রিকায় যে নবযুগ, ধূমকেতু, নাঙল, এগুলো উনি সম্পাদনা করেছিলেন। আর ওনার অনেক লেখালেখি আছে, কাব্যগ্রন্থ, নাটক, কবিতা, সব কিন্তু তোমাদের ইয়েতে জ্ঞানমূলক প্রশ্নের জন্য শুধু কাব্যগ্রন্থের নামগুলোই আছে। তবু আমরা জানি উনি অনেক রকম কাব্যগ্রন্থ, প্রবন্ধ বলো, উপন্যাস বলো, সব লিখেছিলেন। আর এই যে দেখো কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, ভাঙার গান, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সবগুলো এখানে নাই। উপন্যাস আছে ওনার মৃত্যুখোদা, তোমরা জানো এগুলা সবই। তারপরে পুরস্কারের ক্ষেত্রেও ভারত সরকার 1960 সালে ওনাকে যে পদ্মভূষণ, হ্যাঁ, সম্মাননায় ভূষিত করেছিলেন। এরপরে বাংলাদেশে তো পেয়েছেন, 21 পদক পেয়েছেন, আবার ভারত থেকেও পেয়েছেন জগত্তারিণী পদক, হ্যাঁ। এরকম এই তথ্যগুলো মোটামুটি যেগুলো দেখলাম যে তোমাদের দেখবা যে কবি পরিচিতির জ্ঞানমূলক থেকে তোমাদের কিন্তু আসতে পারে, জ্ঞানমূলক বহু নির্বাচনীতে আসতে পারে, এই জন্য তথ্যগুলো জেনে রাখলাম। যদিও নজরুলের সব কিছু আমরা কিন্তু জানি। আচ্ছা, দেখি এরপরে আমাদের কি আছে। সরাসরি আমরা কবিতাতে চলে এসেছি। আমাদের কবিতাটার নাম কিন্তু সাম্যবাদী। সবার আগে কবিতা পড়ার আগে আমাদেরকে কিন্তু জানতে হবে যে আসলে সাম্যবাদী কথাটার মানে কি। আচ্ছা, তার আগে একটু বলো তো দেখি, তোমরা যদি এই যে কবি পরিচিতি যেটুকু পড়ালাম তার মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে পারো যে মিস এই জায়গাটায় সমস্যা। আশা করি ওই জায়গাটায় আসলে খুব একটা সমস্যা থাকার কথা না। যদি তারপরেও থেকে থাকে আমি দেখছি, তোমরা কিন্তু আমাকে লিখে জানাতে পারো। হ্যাঁ, গুড, খুব সুন্দর। সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ থেকে রিফাত আমাদের সাথে জয়েন করেছে। এটাই খুব মজার, অনলাইন ক্লাসের এটা কিন্তু খুব মজার একটা অভিজ্ঞতা যে দেখো আমি এতদিন শিক্ষক হিসাবে সীমাবদ্ধ ছিলাম রাজুক কলেজে, হ্যাঁ, কিন্তু সারা বাংলাদেশের সব স্টুডেন্ট আমাকে লিখে পাঠাচ্ছে,
হ্যাঁ, এটা খুব ভালো যে আজকে থেকে আমি সবার মিস হয়ে গেলাম। হ্যাঁ, এবং তোমরা সাম্যবাদী কবিতাটা আমরা একটু একটু করে পড়বো। এখানে তোমাদের যা যা সমস্যা থাকে আমাকে লিখে পাঠাও। এই অনলাইনেও যদি আমি উত্তর না দিতে পারি, এখানে তোমরা প্রশ্নটা রেখে দিলে আমি ধীরে ধীরে প্রত্যেকটার উত্তর তোমাদের দেওয়ার চেষ্টা করব। তারপরে আমাকে ইনবক্স করতে পারো, সেখানেও আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব যতটুকু আমার সম্ভব। খুব ভালো লাগছে তোমাদের সাথে যুক্ত হতে পেরে। আমরা এবার কবিতাটি শুরু করি। আমাদের কবিতাটি ছিল সাম্যবাদী। সবার আগে কবিতাটি পড়ার আগে আমাদের নামের অর্থটা জানতে হবে। সাম্যবাদী শব্দের অর্থ কি? সাম্য মানে কি? আসলে সমতা। তোমরা জানো যে নজরুল আসলে বিদ্রোহী কবি ছিলেন। বিদ্রোহী কবি শুধু ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন কবিতার মাধ্যমে তা কিন্তু না। সমাজের যেখানে উনি সংকট দেখতে পেতেন, যেখানে অসঙ্গতি দেখতে পেতেন, যেখানে তিনি বৈষম্য দেখতে পেতেন, মূল ছিল ওনার যে বৈষম্য, নারী পুরুষের বৈষম্য নিয়েও কিন্তু নজরুল কবিতা লিখেছেন। বিশ্বে যা কিছু, তোমরা সবাই পড়েছো এটা, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকার কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দেখো, নারী পুরুষের সমতাও উনি কিন্তু চেয়েছেন, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেয়েছেন। তো এই কবিতায় দেখো সাম্যবাদী, সমতা। এখন কিসের সমতা? এই কবিতাটিতে উনি কিসের সমতা চেয়েছেন এই বিষয়টি আমরা আসলে পড়ব। দেখো কবিতার প্রথম লাইনটা, গাহি সাম্যের গান, যেখানে আসিয়ে এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তার মানে চারটা মূল ধর্ম সারা পৃথিবীতে, চারটা যে মূল ধর্ম প্রচলিত আছে সেই ধর্ম। তাহলে আমি শুরুতেই তোমাদের বললাম যে উনি একটা সমতা বিধান চেয়েছেন, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চেয়েছেন। তাহলে সাম্যবাদী কবিতায় নিশ্চয়ই এই ধর্মীয় বিষয়টিকে উনি কিন্তু উচ্চকিত করেছেন, তুলে ধরেছেন। আচ্ছা, শুরুতে একটা কথা তোমাদেরকে বলে রাখি। দেখো, তোমরা এখন কিন্তু বাংলা বইটা একটু কম পড়ো। হ্যাঁ, তোমরা নিজেরা যে ভাষায় বন্ধুদের সাথে যে ভাষায় কথা বলছো সেই ভাষায় কিন্তু পরীক্ষার খাতায় লিখে দাও। আসলে তা কিন্তু না। সাহিত্য কিন্তু সবসময় ডিমান্ড করে মান বাংলাটিকে, সুন্দর ভাষা। তুমি ধরো তোমার বন্ধুর সাথে যে ভাষায় কথা বলছো সে ভাষায় পরীক্ষার খাতায় লিখে দিলে, কিন্তু তোমার বন্ধু সে কিন্তু সুন্দর একটা মার্জিত মান বাংলা লিখে দিল। নাম্বারের ক্ষেত্রে তুমিও যদি এক্সামিনার হও সেক্ষেত্রে নাম্বার কিন্তু তোমার বন্ধুটিকে দেবে। কাজে এটা সবসময় মাথায় রাখতে হবে, তোমাকে কিন্তু পরীক্ষার খাতায় লেখার সময় অবশ্যই সুন্দর বাংলা, সুন্দর শব্দটিকেই বেছে নিতে হবে। আর এই সুন্দর শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্যে তোমাকে কিন্তু পড়তে হবে, না হলে কিন্তু কোনো বিকল্প নাই। দেখো এখানে কিন্তু চমৎকার কতগুলো শব্দ আমরা শিখলাম। বাধা, ব্যবধান, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। তার মানে সব ধর্মকে উনি কোথায় যেন একটা মিল খুঁজে পেয়েছেন, সেই বিষয়টি আমরা পড়বো। আর একটু ভেতরে ঢুকি। দেখো, কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো। পার্সি কি তোমরা জানো? ঝটপট লিখে ফেলো তো, পার্সি কি? পার্সি আমরা জানি পারস্য দেশের অধিবাসী যারা, তাদেরকে বলা হয় কিন্তু পার্সি। পারস্য দেশটা কি? ইরান। তোমাদের প্রচলিত শব্দ হচ্ছে ইরান। জৈনও কিন্তু একটা ধর্ম। দেখবা ভারতে মহাবীর এই ধর্মটাকে প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে আছে অনেক জৈন, তোমরা অনেকেই জেনে থাকো এগুলা। ইহুদি তো সেও বিষয়টিও, ইহুদি কারা তোমরা জানো, এটাও একটা ধর্ম। সাঁওতাল, ভিল, গারো। সাঁওতাল এবং গারো এই দুইটা শব্দের সাথে কিন্তু আমরা খুব পরিচিত, আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তারা। আর ভিল এটাও ক্ষুদ্র নৃগোষ্ঠী, এটা ঠিক আমাদের দেশে খুব একটা ওদেরকে দেখা যায় না, এটা ভারতে দেখা যায়। কনফুসিয়াস, চারবাক, চেলা। চেলা শব্দটির মানে কিন্তু তোমরা জানো, আমরা অনেক সময় দুষ্টামি করতে করি, হ্যাঁ তুমি ওর চেলা হয়েছ। চেলা মানে এখানে সুন্দর বাংলা সুন্দর শব্দ হচ্ছে অনুসারী, চেলা শব্দের। আর কনফুসিয়াস কে বলতো? চীনা একজন দার্শনিক ছিলেন। চারবাক চেলা, উনিও খুব মজার একজন বস্তুবাদী মুনি ছিলেন। ভোগবাদী বলো, বস্তুবাদী বলো, ওনার তত্ত্ব ছিল হচ্ছে খাও দাও ফুর্তি করো, জীবনকে উপভোগ করো। উনি আসলে পরলোক তত্ত্বে বিশ্বাস করতেন না, সেই চারবাক চেলা। তো দেখো কতগুলো মতবাদ এখানে, যে তুমি যেই হও ধর্মের দিক থেকে, সে ইরানের নাগরিক হও, ক্ষুদ্র নৃগোষ্ঠী হও, ইহুদি হও, বা কনফুসিয়াসের অনুসারী হও, বা চারবাকের অনুসারী হও, যেই হও না কেন, দেখো কে তুমি, তোমার কোন পরিচয়, বলে যাও, বলো আরো। প্রত্যেকের কথা, তুমি যার অনুসারী হও বলে যাও, কোনো সমস্যা নেই। তারপরে কি দেখো, যে
বন্ধু যা খুশি হও, ওই যে অতগুলো নাম বললো, চারবাগ চেলা বলো, ইহুদি, ভিল, সাঁওতাল, যা খুশি হও, কি হয়েছে? পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব পাও। আমরা জানি প্রত্যেকটা ধর্মর একটা নির্দিষ্ট ধর্মগ্রন্থ থাকে, একটা নির্দিষ্ট মতবাদ থাকে, এখানে ভিন্নতা। কিন্তু তোমরা যদি সত্যিকারে আসলে ধর্মগ্রন্থগুলো পড়ে দেখো, দেখবা প্রত্যেকটা ধর্ম আসলে খুব নির্দিষ্ট কিছু পথে যেতে বলেছে। যে তুমি সেই যে ধর্মগ্রন্থকেই তুমি নিজের ভেতরে গ্রহণ করো, ধরো। হ্যাঁ, দেখো কুরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক। সেই কুরআন আমরা জানি ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ, পুরাণ হিন্দু ধর্ম, বেদ বেদান্ত, বাইবেলও আমরা জানি। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম ত্রিপিটক, সেটাও আমরা জানি। কাদের? জেন্দা বেস্তা, জেন্দা এবং আবেস্তা ওদের ভাষা ছিল। যে দেখো এখানে আমি এটা লিখে রেখেছি, কনফুস, আচ্ছা, জেন্দা বেস্তা, সাউথ, গ্রন্থ সাহেব পড়ে, যে ধর্মগ্রন্থই তুমি আসলে পড়ে যাও না কেন, কিন্তু কেন এই পণ্ডশ্রম? ধর্মগ্রন্থ অবশ্যই পড়বে, প্রত্যেকের তার নিজস্ব মত অনুসারে প্রার্থনা করবে, কিন্তু সৃষ্টিকর্তাকে আসলে ধর্মগ্রন্থের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কোথায় খুঁজে পাওয়া যাবে? দেখো, কিন্তু কেন এই পণ্ডশ্রম, মগজে হানি ছুসুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। কি চমৎকার একটা লাইন! যদি তোমাদের সামনে বই থাকে ঝটপট কিন্তু এই লাইনটা তোমরা দাগিয়ে রাখতে পারো। খুব গুরুত্বপূর্ণ একটা লাইন এবং খুব সুন্দর একটা লাইন, যা তোমার একেবারেই কাছে আছে। দেখো, দোকানে কেন এই দর কষাকষি? ফুল কিনতে তুমি দোকানে যেয়ে কেন দর কষাকষি করছো? তোমার পাশেই তো আছে, একেবারে পথের পাশে একেবারে তাজা সুগন্ধি ফুল ফুটে আছে। এই যে পথের পাশে, মানে পথের পাশে মানে খুব কাছে, নিকটে। আসলে এই যে তুমি সৃষ্টিকর্তাকে খুঁজতে বিভিন্ন ধর্মগ্রন্থ, বিভিন্ন জায়গায় যাচ্ছ, কেন? সৃষ্টিকর্তা বাস করেন কোথায়? তোমার অন্তরের ভেতর, তোমার মনের ভেতর। তুমি সেখানে তাকে খোঁজো। দেখো, এই কথাটি বলেছে, দোকানে কেন এই দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। দেখো, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান। সকল ধর্মগ্রন্থ বলো, সব কিছু বলো। আমি শুরুতে তোমাদেরকে একটা কথা বলে নিয়েছিলাম যে অনেক রকম ধর্মগ্রন্থ আছে, কিন্তু সব ধর্মগ্রন্থ, সব কিছুর উৎস আসলে তোমার মন, তোমার হৃদয়। বিজ্ঞানের ভাষায় যেটা মস্তিষ্ক, এটা আবার পরীক্ষার খাতায় মস্তিষ্ক শব্দটিকে ব্যবহার করো না, অন্তর বা হৃদয় শব্দটিকেই ব্যবহার করো। কবি যে ভাষায় আসলে বলতে চেয়েছেন, তোমার ভেতরেই আসলে সবচেয়ে বড় জ্ঞান রয়েছে। তুমি সেটাকে খুঁজে দেখো, সেটাকে অন্বেষণ করো। তুমি সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমার অন্তরটাকে তুমি খুলে দেখো, সব শাস্ত্রের বসবাস আসলে ওইখানে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগ অবতার। যুগে যুগে যে অবতাররা আসছেন, যে মহামনীষীরা আসছেন, সবাই তোমার ভেতরে বসবাস করছে। আসলে তুমি হৃদয়ের ভেতরে যা ধারণ করবা সেটাই তো। তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। দেউল শব্দটির মানে এখানে আমাদেরকে বুঝতে হবে, এখানে হচ্ছে দেবালয়, মূলত আসলে উপাসনালয়। যে যেখানেই আমরা উপাসনা করি সেই উপাসনালয়কে বোঝানো হয়েছে। তো তোমার হৃদয়, দেখো, তোমার হৃদয় বিশ্ব দেউল, তোমার হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় উপাসনালয়, সবচেয়ে বড় দেবালয়। সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পৃথি কঙ্কালে? দেবতা বা সব কিছুকে আসলে এই যে যুগের পর যুগ ধরে যে পুঁথিগুলো রয়েছে তার মধ্যে খোঁজার দরকার নাই। তোমার নিজের ভেতরে তাকে অন্বেষণ করো, নিজের প্রাণকে আসলে খুলে দেখো, বুঝে দেখো, নিজের ভেতরে নিজে ডুব দিয়ে দেখো, আত্ম অনুসন্ধান করো, দেখবা সেখানে কি আছে। হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। তোমার সৃষ্টিকর্তা তোমার হৃদয়ের ভেতরেই হাসছেন। আমরা জানি সব ধর্মের ভেতরে যে আছে এটা, যে প্রত্যেক মানুষের ভেতরে সৃষ্টিকর্তার বাস। প্রত্যেক মানুষই আসলে সৃষ্টিকর্তার অংশ। সেই কথাটি উনি কি চমৎকার করে বলেছে, দেখো, যে হাসিছেন তিনি অমৃত হিয়ার,
নিভৃত অন্তরালে, তোমার ভেতরে বসেই তিনি আসলে বাস করছেন। আচ্ছা, অনেকক্ষণ ধরে পড়ালাম, এরপরে দেখি তোমাদের কোনো প্রশ্ন, যে তোমাদের যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে লিখে জানাও, করতে পারো। হ্যাঁ, অনেকেই জয়েন করেছো, সবাইকে দেখতে পাচ্ছি আমি, সবার জন্য শুভকামনা। হ্যাঁ, একজন লিখেছো 3 years পর ম্যামের পড়ানো দেখলাম, আমরা করোনাকাল কাটিয়ে উঠি, আবার যে কোনো একদিন কলেজে চলে আসবা, তোমাদের জন্য, তোমাদের কলেজ তোমাদেরই। হ্যাঁ, নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা এবার আমাকে লিখে জানাও যে আমি যেটুকু পড়ালাম সেটুকুতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, সেটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা আসলে। হ্যাঁ, না হলে তো আমি উৎসাহ পাচ্ছি না, তোমরা উৎসাহ না দিলে তো আসলে আমি উৎসাহটা পাবো না। হ্যাঁ, উৎসাহ দিতে হবে না। বাকি গল্প, আমরা সবাই তোমাদের সাথে থাকবো, বাকি গল্প পদ্য চেষ্টা করবো আমরা কেউ না কেউ পড়াবো, আমার মতনই কেউ, আমি না পড়ালেও। সব বুঝেছি মিস, অনেক ভালো লাগছে মিস। না ম্যাম, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমি পরে আগাই। আচ্ছা, প্রত্যেকে একটা কাজ করো তো, নিজের টাইমলাইনে এটা শেয়ার করো যাতে অন্য বন্ধুরা দেখতে পারে, সারা বাংলাদেশে যত তোমরা যে যার যার সাথে আসলে যুক্ত আছো সবাই যতটা সম্ভব আসলে দেখতে পারে। প্রত্যেকে আগে ঝটপট নিজের টাইমলাইনে এটা শেয়ার করো তো, হ্যাঁ, শেয়ার করে আসো প্রত্যেকে। প্রত্যেকে নিজের টাইমলাইনে শেয়ার করে আসো। হ্যাঁ, অনেকে আবার লিখেছে আগেই করেছো, গুড, ভেরি গুড, এটাই তো আমরা চাই। দেখো, একটু একটু যদি নিজেই এগিয়ে রাখো তাহলে কিন্তু আর দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদের জন্য তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পদ্য। তোমরা জানো রবীন্দ্র, নজরুল, এগুলো বঙ্কিম, এগুলো সব তোমাদের জন্য কোনো না কোনোটা আসবে। হ্যাঁ, কাজে আগে পড়ে রাখলে তো অবশ্যই ওয়েলকাম। আচ্ছা, এর পরেরটায় আমরা যাই। হ্যাঁ, যে দেখো, বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন। হ্যাঁ, ঝুট শব্দটির অর্থ কি এখানে? ঝুট মানে মিথ্যা। কবি আবার নিজেই কিন্তু নিজেকে নিচ্ছেন যে বন্ধু, আমি মিথ্যা কথা বলিনি, এই হৃদয়ে এসে সব কিছু আসলে হৃদয়ের ভেতরে যখন নিজেকে অন্বেষণ না করতে পারবো, নিজেকে খুঁজে না ফিরতে পারবো, হ্যাঁ, তাহলে আর কিছুই থাকবে না। এই জন্য সবার আগে এই হৃদয়ের মধ্যেই কবি আসলে ডুব দিয়ে দেখতে বলেছেন। নীলাচল, নীলবর্ণযুক্ত পাহাড়, হ্যাঁ, জগন্নাথ ক্ষেত্র অনেক বড়, তোমরা জানো। কাশী চেনো তোমরা, হিন্দুদের পবিত্র তীর্থস্থান। মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেম, জেরুজালেমের নাম জেরুজালেম কিন্তু 3টা ধর্মের কাছে পবিত্র স্থান, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান। হ্যাঁ,
মদিনা কাবা ভবন, আমাদের ধর্মের পবিত্র স্থান এই মদিনা কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এই হৃদয়কেই তিনি সবচেয়ে বড় দেবালয় বা উপাসনালয় বলেছেন। এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই হৃদয়ের মধ্যে ডুব দিয়ে দেখেই তো আসলে এই যে আমাদের ঈসা আলাইসাল্লাম, আমাদের ধর্মের, খ্রিস্টান ধর্মেরও মুসা আলাইসাল্লাম, সত্যের যে পৃথিবীতে যে সত্যগুলো প্রচলিত সেই হৃদয়ের মধ্যে ধ্যান করে। তোমরা জানো প্রত্যেকটা অবতার বলো, প্রত্যেকটা মহামানব বলো, আমাদের নবী বলো, সবাই কিন্তু কি করেছেন? ধ্যান করেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যান করেছিলেন? সেই হীরা পর্বতের গুহায়। ধ্যান মানে কি? আত্মস্থ হওয়া, নিজের ভেতরে ডুব দিয়ে দেখা। তারপরেই না তিনি লাভ করেছিলেন সেই অমর বাণী। তারপরে দেখো, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীত। বাঁশির কিশোর কাকে বলা হয়েছে? হিন্দু ধর্মের যারা আছো সবাই জানো, কিন্তু বাঁশির কিশোর এখানে শ্রীকৃষ্ণকে বলা হয়েছিল। শ্রীকৃষ্ণও কিন্তু নিজের ভেতরে ডুব দিয়ে দেখেছেন। এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। যে তোমরা জানো আমাদের প্রত্যেক নবী, এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কি মেষ চড়াতেন, এবং সেখান থেকেই কিন্তু নিজের ভেতরে আত্ম অনুসন্ধান চালিয়েছেন কিন্তু দিনের পর দিন। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, শাক্যমুনিটাকে শাক বংশে জন্মজার তোমরা জানো, গৌতম বুদ্ধকে বলা হয়েছে শাক্যমুনি এখানে। ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। সেই শাক্যমুনি যে সমস্ত কিছু, রাজ্য বলো, সংসার বলো, সব কিছু ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন নিভৃতে শুধুমাত্র আত্ম অনুসন্ধান করবেন বলে। ধ্যান প্রকৃত আসলে সেই আত্ম অনুসন্ধানই তো। হ্যাঁ, এই কন্দরে আরব দুলাল শুনিতে নাহবান। কন্দর শব্দটির অর্থ কি? গুহা, হেরা পর্বতের গুহা, সেই কত উঁচু, সেইখানে যে সে আত্ম অনুসন্ধান করবেন দেখে আরব দুলাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। শুনিতে নাহবান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। কোরআন যে সাম্যের বাণী নিয়ে এসেছে, ওই সেই হেরা পর্বতের গুহায় তোমরা জানো যে সেখানেই তিনি পেয়েছিলেন। তারপরে সেই শুরুর দুইটা লাইন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা নাই। যে যা কিছু করো আসলে তোমার হৃদয়ই হচ্ছে সবচেয়ে বড় উপাসনালয়। দেখো, এই যে এই মুহূর্ত, আমরা একটা সংকটময় মুহূর্ত পার করছি সারা বিশ্ব। দেখো এখানে কি হচ্ছে, আমরা কিন্তু অনেক যার যেরকমভাবে সম্ভব আমরা কিন্তু নানা জনকে সাহায্য করছি। দেখো, তুমি কিন্তু সাহায্য করবার আগে ভেবে নিচ্ছ না ও হিন্দু, ও মুসলমান, ও ইহুদি, ও খ্রিস্টান। এটা ভেবে তুমি কিন্তু সাহায্য করছো না। তুমি করছো কি? মানুষের সাহায্য প্রয়োজন, মানুষ বিপদে পড়েছে, সংকটে পড়েছে, তাকে সেখান থেকে তুলে ধরতে হবে, এবং সেই জন্যই কিন্তু তুমি সাহায্যে এগিয়ে যাচ্ছ। দেখো এইখানে দেখো, এটাই তোমার মনুষ্যত্ব বোধ। নজরুলও কিন্তু সেই বিষয়টিকেই চেয়েছেন যে বৈষম্যহীন একটা মানুষ হবে, মানবতাবাদী, বৈষম্যহীন একটা অসাম্প্রদায়িক একটা সমাজ ব্যবস্থা তিনি দেখেছেন, স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, সে মানবতার শুভ আলোয় উদ্ভাসিত হোক তার হৃদয়। হ্যাঁ, এই যে এখন যে কাজটা তোমরা করছো, এটাই মানবতা। চারপাশে সবাই যে যেভাবে পারছে সবাইকে সাহায্য করছে, আরও বেশি করব, এটাই মানবতা। যে তোমার ভেতরে কিন্তু দেখো, এই যে একটু আগে কবি বলেছেন যে এই হৃদয়ই সবচেয়ে বড় মন্দির, তার প্রমাণ কিন্তু এইখানেই যে তুমি ধারণ করছো যে মানুষকে সাহায্য করতে হবে এখন। এই যে দেখো, তোমার মনের ভেতরে যে শুভ চিন্তাটা উত্থান ঘটলো শুভ চিন্তার, সেই চিন্তাটা, এটাকেই কিন্তু কবি বলেছেন যে এই হৃদয়ই সবচেয়ে বড় মন্দির। তুমি যেরকমভাবে চিন্তা করবে বিষয়টি আসলে সেই রকম। তুমি যখন শুভ চিন্তা করবে তখন সমস্ত পৃথিবী কিন্তু শুভ আলোয় উদ্ভাসিত হবে, এবং তুমি নিজেও কিন্তু সেই শুভ আত্মায় পরিণত হবে, শুভ কাজ করবে। নজরুল ঠিক এটিই বলেছেন যে তোমার ধর্মীয় পরিচয়টা কিন্তু সবচেয়ে বড় না, সবচেয়ে বড় পরিচয় তুমি মানুষ, মানবতা বোধ সম্পন্ন মানুষ, একজন মানবিক মানুষ, একজন শুভ আত্মার মানুষ। সেই কথাটি কিন্তু নজরুল এখানে বলতে চেয়েছেন। একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার স্বপ্ন তিনি দেখেছেন, একটা শুভ আলো সম্পন্ন সমাজ ব্যবস্থা যেখানে মানুষের প্রয়োজনে মানুষ লাগবে, যেখানে মানুষের সবচেয়ে আগের পরিচয় হচ্ছে সে মানুষ, একজন পুরোপুরি মানবিক মানুষ। আর একটু দেখি যেটুকু পড়ালাম কোনো সমস্যা এসেছে কিনা।
একটু দেখতে পাচ্ছি তোমরা যারা যারা দেখছো প্রত্যেকে তার নিজের টাইম লাইনে এটা শেয়ার করে দাও। শেয়ার করলে যেটা হবে যে তোমাদের সাথে আরও বন্ধুরা যোগ দিবে, তারা তাদের কথা বলতে পারবে। হ্যাঁ, এবার আমাকে লিখে জানাও যে এতক্ষণ যেটুকু আমি তোমাদেরকে পড়ালাম পুরো কবিতাটি আমরা আসলে কিন্তু যে ধরে ধরে পড়া, যেখান থেকে তোমার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, যেখান থেকে তোমার অনুধাবন প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে, আমরা কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে তোমাদেরকে পড়ালাম, সেখানে কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ ম্যাডাম, আপনার মতো করে যদি সবাই ভালো বোঝাতে পারতো তাহলে আরও অনেক উপকৃত হতাম। এই তো তোমাদের জন্য দেখো যে খুব সুন্দর কিশোর বাতায়ন চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই যে এখন ঝটপট করে বলো যে কোথায় আসলে বুঝতে পারলে না। হ্যাঁ, আর তোমরা, আমি বারবার বলছি, পরীক্ষার খাতায় যখন তোমরা লিখবে অবশ্যই তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে যে তুমি সুন্দর একটা শব্দ চয়ন করে লিখবে। সবসময় আমরা উঠতে বসতে, আমিও বলি, সবাই বলে, আসলে অনেক রকম কথা বলি, সেগুলো আসলে ঠিক মান বাংলা না। দেখো তুমি খেয়াল করবে কিন্তু যে একজন মানুষ যখন সুন্দর করে কথা বলে তুমি কিন্তু তাকে নোটিশ করো। এবং কেউ সুন্দর করে কথা বলছে গল্পের মধ্যে, তুমি কিন্তু তার দিকে 2 বার তাকাবে। তো তুমিও যখন খাতায় সুন্দর করে লিখবে, এক্সামিনার কিন্তু বাধ্য হবে তোমাকে নাম্বার দিতে। এই জন্য, এবং অবশ্যই প্রাসঙ্গিক লিখবে। আচ্ছা, যেটুকু পড়ালাম এইটুক প্রেক্ষাপটে এই কবিতার কতটুকু মূল্যায়ন করা সম্ভব? অবশ্যই বর্তমান প্রেক্ষাপটেই তো চমৎকার। সেটি কিন্তু আমি শেষ কয়েকটি কথা যদি তোমরা শুনে থাকো, প্রমিত শেষ কথাটি যদি শুনে থাকো, প্রমিত আমাকে সুন্দর কোশ্চেনটি করেছো যে শেষ কথা কয়টা শুনে থাকো, যে দেখো এখন তুমি মানুষকে কিন্তু, এখনই কিন্তু সবচেয়ে বড় প্রয়োজন এই মানবিকতা বোধের, যে তুমি এখন প্রত্যেকের সাহায্য দরকার। আমরা ঘরে আছি সবার ভালোর জন্য কিন্তু ঘরে আছি। হ্যাঁ, তো দেখো তারপরে সাহায্যের বিষয়টি, তুমি তোমার প্রতিবেশী একজন বা তোমার চেয়ে কম অবস্থা সম্পন্ন একজন মানুষ না খেয়ে আছে, তুমি কিন্তু সবার আগে সেখানে যে বিচার করবে না আসলে সে কোন ধর্মের, তাই না? সবার আগে বিচার করবে সে না খেয়ে আছে, তাকে বাঁচাতে হবে। এই মুহূর্তে একজন ডাক্তার এখন কি চিন্তা করছে? তার সামনে করোনার রোগী, তার পিপিইও নেই, আমাদের দেশে তো নাই, অনেক সীমাবদ্ধতা আমাদের নাই, কিন্তু সে কিন্তু সবার আগে চিন্তা করছে রোগীটিকে বাঁচাতে হবে। তার নিজের জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু সে বাঁচিয়ে তুলছে, তাই না? এই যে দেখো পুলিশরা কাজ করছে, হয়তো সবার সাময়িক খারাপ লাগছে, হ্যাঁ সাময়িক খারাপ লাগছে যে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু সবাইকে সে ফিরিয়ে দিচ্ছে, আগে চিন্তা করছে না সে কিন্তু কোন ধর্মের। এই যে শুভ চিন্তা, এই যে শুভ বোধ, এই শুভ বোধটিই তো এখন চলছে। এটাই তো অসাধারণ একটা বিষয়। কবি কিন্তু এই কথাটিই বলতে চেয়েছেন। আমরা প্রত্যেকের ধর্ম পালন করব, ঠিক আছে, প্রত্যেকে তার নিজস্ব পদ্ধতিতে সৃষ্টিকর্তাকে আমরা ডাকবো, সেটা ঠিক আছে, কিন্তু সবার আগে সবচেয়ে বড় পরিচয় তোমার হচ্ছে তুমি মানুষ, তুমি একজন প্রকৃত মানবিকতা বোধ সম্পন্ন মানুষ। সেই পরিচয়টা কিন্তু এখানে তুলে ধরেছেন এবং কবি বলেছেন যে তুমি নিজের মধ্যে ডুব দিয়ে দেখো, সেই নিজের মধ্যে ডুব দিয়ে দেখলেই তুমি কিন্তু আসলে তোমার সত্য পরিচয়টি পাবে। আমি বোধহয় আন্তরিক শুভেচ্ছা, অনেক সুন্দর ক্লাস করান আপনি কোন কলেজে আছেন? আমি শুরুতেই বলেছি আমি রাজুকুত্তরা মডেল কলেজে আছি। এখন থেকে তো আমি এই যে অনলাইনে যখন আমি ক্লাস নিব, আমি সবাইকেই পড়াবো। শাক্যমুনি অর্থ, এটা ওমর ফারুক আমাকে একটা প্রশ্ন করেছে। শাক্যমুনি, শাক বংশে জন্ম যার, তাকে বলা হচ্ছে আসলে শাক্যমুনি। তোমরা জানো বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন উনি, এই জন্য যেহেতু শাক বংশে জন্ম হয়েছেন এই জন্য ওনাকে শাক্যমুনি বলা হচ্ছে। আর ত্যাজিল রাজ্য, এটা বলা হয়েছে যে তোমরা জানো যে উনি আসলে ওনার রাজ্য, সংসার, সমাজ সব কিছু ত্যাগ করে বনে যেয়ে শুধু ধ্যান করেছিলেন প্রকৃত সত্য উদ্ভাবনের জন্য। আচ্ছা, আমরা এরপরে তাহলে যেতে পারি। হলি ক্রস থেকে শিফট করে রাজুক কলেজে আসার কোনো দরকার নাই, তুমি ওখানেই, আমরা এই যে দেখো অনলাইনে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, দেখবা ভালো লাগবে। এখন তো আমরা সবার টিচার, আসলে টিচার বলে কথা নাই, এখন শেখাটা তোমাদেরকে সামনে পাচ্ছি না, হয়তো অনেক রকম কথা এখানে হতো,
আলোচনা করতে পারতাম, তোমরা আমাকে সরাসরি প্রশ্ন করলে, সামনে থাকলে, সেটা যেহেতু পাচ্ছি না, এই মন্দের ভালো এটা আর কি। হ্যাঁ, যে অন্তত একটা না ধ্যান করলে মুনিরা না খেয়ে, ওনারা যখন করেছিলেন তখন নিশ্চয়ই একটানা না খেয়ে আসলে কেউ থাকেনি, নিজের শরীরটাকে বাঁচিয়ে রাখবার জন্যে ব্যবস্থা তো ওনাদের ছিলই। তবে আমাদের মতো নিশ্চয়ই 3 বেলা খেতেন না ওনারা। ওকে, আমরা পরের অংশে যাই। আচ্ছা, মেষেদের রাখাল কি অর্থে ব্যবহার করা হয়েছে? এসান, তোমার প্রশ্ন ছিল এইটা। মেষেদের রাখাল, তোমরা জানো আমাদের অনেক নবী আরবে জন্মগ্রহণ করেছিলেন, তারা সেখানে মেষ চড়াতেন, এবং এই মেষ চড়াতে চড়াতেই কিন্তু ওনারা যখন মেষ চড়াতেন তখন কিন্তু ওই যে অনেকটা ধ্যান, যে সারা দিন রাত বসে না, সেখানে ওনারা আত্মস্থ হতেন, ধ্যানস্থ হতেন, আসলে বুঝতে চেষ্টা করতেন, হ্যাঁ, যে প্রকৃত সত্যটা কি। এভাবেই না সব কিছু আসলে তৈরি হয়েছে। আচ্ছা, কে এরপরে আমরা যাই, দেখি কি আছে। প্রশ্নের ধরন। আচ্ছা, আমি পড়াতে পড়াতে কিন্তু তোমাদেরকে প্রশ্নের ধরন অনেকটা আলোচনা করেছি, তারপরেও যে 2 রকমের প্রশ্ন এখান থেকে আসবে অবশ্যই। প্রথম যেটা বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে জ্ঞানমূলক থাকতে পারে, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা, একাধিক, যেটা অনেক উত্তর হতে পারে, যেটা একাধিক উত্তর হতে পারে, সেটা। আরেকটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, তোমাকে অবশ্যই উদ্দীপক দিয়ে দিবে, তোমাকে সেই উদ্দীপক অনুযায়ী তোমাকে আসলে বুঝে বুঝে প্রশ্নটি লিখতে হবে। প্রথম প্রশ্নটা তোমরা জানো যে জ্ঞানমূলক, হুবহু, একেবারে হুবহু। আমি তোমাদের সবার জন্য বলছি যে হুবহু জ্ঞানমূলক প্রশ্নটি তোমাকে বইয়ের কথাটি লিখতে হবে, বইয়ে যে শব্দটি দেওয়া আছে, হ্যাঁ, সেই শব্দটি তোমাকে কিন্তু ব্যবহার করতে হবে, এবং ঠিক বানানে, বানান ভুল হলে এখানে চলবে না। আবার তুমি একটা প্রতিশব্দ লিখে দিলে জ্ঞানমূলক, কিন্তু সেটাও আসলে নেবে না, হুবহু বইয়ের যে শব্দটি আছে সেটি তোমাকে লিখতে হবে। তারপরে দেখো যেটা আসে অনুধাবনমূলক, সেখানেও তাই, যে বইয়ের আঙ্গিকে তোমাকে কিন্তু, তোমার হয়তো বইয়ের কোনো উক্তি দিয়ে দিতে পারে, যে আমি শুরুতেই তোমাদেরকে যেমন দিয়েছিলাম, এই হৃদয়ের যে বড় মন্দির কাবানাই, তারপরে যে তোমাদেরকে আরেকটা পথে ফোটে তাজা ফুল, যেটা দাঁড়াতে বলেছিলাম, হ্যাঁ, যে সেটাকে বললো যে এই লাইনগুলো দিয়ে তোমাদেরকে আসলে দিল যে এটাকে ব্যাখ্যা করো বা বুঝিয়ে লেখো, হ্যাঁ, তখন তুমি খুব সুন্দর করে 2টা প্যারার মধ্যে, তোমরা জানো অনুধাবনমূলক মানেই হচ্ছে 2টি প্যারার মধ্যে সুন্দর করে বুঝিয়ে লিখবে। এরপরে আসবে প্রয়োগমূলক, অবশ্যই তোমাকে উদ্দীপকের সাথে, উদ্দীপক এমন উদ্দীপক দিবে যেটার সাথে আসলে তোমাকে, উদ্দীপকের সাথে তোমাকে আসলে ওইটার লিঙ্কটা তৈরি করতে হবে, যে কোথায় আসছে, যে এইটার সাথে ওটার মিল, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এরকম নানা কিছু আসলে আসতে পারে। সেক্ষেত্রে প্রয়োগমূলক প্রশ্নটি তোমাকে আসলে করা হতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের যেটা উচ্চতর দক্ষতাও হয়তো দিয়ে দিল, যে উদ্দীপক থেকে তোমাকে সে যেতে হলো, কবিতার সাথে যেতে হলো, হ্যাঁ, সেই কবিতার সাথে কোথায় বিশ্লেষণ, উদ্দীপকের একটা কবিতা বা উদ্দীপকের সাথে মিল করে দিয়ে যে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, বা এটার সাথে এইরকম, এটা তুমি প্রমাণ করো, তোমাকে কিন্তু তখন ওই যে 4টা প্যারা, এই সব নিয়ম তোমরা আসলে জানো, 4টা প্যারায় সুন্দর সুন্দর করে তুমি সুন্দর করে যদি লিখে ফেলো, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। দেখি আমরা আরও কোনো শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে আরও কোনো অবজারভেশন পেয়েছি কিনা। সহপাঠের ব্যাপারে কিছু বলেন। নিশ্চয়ই এটা আজকে একটা পদ্যকুব ক্লাস পেলাম, এরপরে হয়তো ক্রমান্বয়ে তোমাদের দেখবা যে গদ্য আসবে, সহপাঠ আসবে, সব কিছু একটু অপেক্ষা করো। সব কিছুই আমরা আসলে চেষ্টা করব তোমাদের সাথে, তোমাদের সমস্যাগুলো বুঝে সেটাকে নিয়ে আসতে, সামনে যে লিখেছো আমরা সেই অনুযায়ী। কবিতার কিছু লাইন কি যোগ করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তোমার প্রয়োগমূলক প্রশ্ন এবং উচ্চতর দক্ষতামূলক যে প্রশ্নগুলো আছে সেখানে অবশ্যই তুমি
যোগ করতে পারবা। এবং তবে অবশ্যই তোমাকে কিন্তু একটা বিষয় সব সময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিষয়টা কতটা প্রাসঙ্গিক হচ্ছে। কবিতার লাইন তুমি দিলেই হবে না কিন্তু, হ্যাঁ, সবচেয়ে বড় কথা কবিতার লাইন তোমাকে হুবহু দিতে হবে, কোটেশন, উদ্ধৃতি, এই চিহ্নগুলো দিতে হবে, এবং সেটাকে কতটা প্রাসঙ্গিকভাবে দিতে পারো তুমি। প্রাসঙ্গিক দিলে কেউ তোমাকে অবশ্যই কাটবে না। কেন কাটবে? আচ্ছা দেখি, হ্যাঁ, শাক্যমুনি শাক বংশে জন্মগ্রহণ করা মুনি বিশেষ আমরা বুদ্ধদেব, যেটা তোমরা সবাই জানো, বৌদ্ধ ধর্মের প্রবক্তা ছিলেন। সবাই দেখি এই প্রশ্নটা নিয়েই আছো কেন, এটা কি খুব জটিল নাকি? তোমরা জানো বৌদ্ধ ধর্মকে, বৌদ্ধ ধর্মের তো একজনের নামই আমরা আসলে জানি উনি। হ্যাঁ, যে তথ্যটা তোমরা জানতে না সেটা হচ্ছে শাক্যমুনি বলা হয়েছে এখানে, কারণ হচ্ছে ওনার বংশ যে পরিচয় ছিল, আমাদের মধ্যে অনেক বংশ আছে মুসলমান ধর্মে, যেমন সৈয়দ বংশ, খান বংশ, এইরকম শাক বংশও একটা জাস্ট বংশ। সেই বংশে ওনার জন্মগ্রহণ করা হয়েছিল এবং উনি যে ধ্যান করেছিলেন, মুনি উপাধি পেয়েছিলেন, সেই জন্য শাক্যমুনি বলা হয়েছে ওনাকে। ঠিক আছে, মিস প্রয়োগমূলক প্রশ্নে উদ্দীপক লিখেও আমার বন্ধু আমার থেকে বেশি পায় কেন? এটা খুব জটিল একটা প্রশ্ন, সেটা যদি পেয়ে থাকে আসলে দুঃখজনক। তবে তুমি নিশ্চয়ই যে এক্সামিনার খাতা দেখেছেন, ওনার কাছে হয়তো সরাসরি প্রয়োগ উদ্দীপক তুলে দিয়েছে, এটা হয়তো নাও হতে পারে, ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে ও হয়তো মূল জিনিসটিকে প্রমাণ করতে পেরেছিল, এজন্য হয়তো বেশি নাম্বার পেয়েছে। হ্যাঁ, তুমিও চেষ্টা করো, চেষ্টা করলে অবশ্যই ইনশাল্লাহ তুমিও পাবে। এই আজকে থেকে আমি বললাম, তুমি দেখবা যে এই যে কবিতাটি পড়ালাম, কবিতার ভেতরের শব্দগুলো তুমি নিবে, তারপরে আরও একটু আলোচনা সমালোচনা কবিতার পড়বে, তারপরে কলেজে যখন টিচাররা তোমাকে নিয়ে এই কবিতাগুলো নিয়ে আলোচনা করেছেন, ওনারাও নিশ্চয়ই অনেক ভালো ভালো শব্দ করেছেন। কিছু থাকে আমরা চারপাশ থেকে উদাহরণ দিয়ে, ঠিক ওগুলো না, ওগুলোকে শব্দ চয়নগুলো ভালো ভালো সুন্দর করে গুছিয়ে, তারপরে পরীক্ষাটা কি আসলে, পরীক্ষাটা বিষয়টা হচ্ছে কি, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে ওইটা কত সুন্দর করে উপস্থাপন করতে পারছো। একটা অনেক বড় লিখে গেলে, একটা অনেক কম লিখে গেলে বিষয়টা তা না। তো ও হয়তো কোনো না কোনোভাবে তোমার চেয়ে সুন্দর কোনো জায়গায় প্রমাণ করতে পেরেছিল, যার জন্যও বেশি নাম্বার পেয়েছিল। হ্যাঁ, খাতাটা দেখলে হয়তো বোঝা যেত, এবং যে এক্সামিনার আসলে খাতাটা দেখেছিলেন উনি ভালো বলতে পারবেন, নিশ্চয়ই কোথাও একটু ছিল। আমরা এভাবে চিন্তা করি যে আসলে ও তোমার চেয়ে, তুমি যদি পজিটিভ চিন্তা করো বিষয়টাকে, যে ও তোমার চেয়ে কোনো না কোনো জায়গায় আসলে ভালো লিখেছিল, তো যেহেতু তোমার জায়গায় একটু দুর্বলতা আছে, সেই জায়গাটা তুমি কাটিয়ে উঠবে। আসলে সবাই সমান, তোমরা সবাই মেধাবী, অনেক জানো, কিন্তু কতটা সুন্দর করে সেটাকে আসলে উপস্থাপন করতে পারো। তো আজকে থেকে সেটা করো, হ্যাঁ, দেখবা ইনশাল্লাহ তুমিও ভালো নাম্বার পাবে। আচ্ছা দেখি, ম্যাম লেখাটাই কি বড় বাংলা পরীক্ষার খাতায়? যখন একটা এক্সামিনার খাতা দেখে তখন কিন্তু আসলে খাতার সাথে তুমি থাকো না, খাতাটাই থাকে। কাজেই যখন খাতাটাই পড়বে, তোমার পরিচয়টা তো তখন খাতাটাই। হ্যাঁ, সেই খাতাটার ভেতরে কত সুন্দরভাবে তুমি উপস্থাপন করেছো, কত সুন্দরভাবে তুমি বলতে পেরেছো, আবার যে প্রশ্নটা চেয়েছিল সেটার উত্তরটা ঠিকঠাক হয়েছে কিনা, সব মিলিয়েই তো খাতাটা তো আসলে তুমি, তোমার রিপ্রেজেন্টেটিভ। খাতাটা সব না, কাগজের খাতাটাকে যদি বলো সেই খাতাটা সব না, বাট খাতাটায় যখন তুমি লিখবে এবং ওই খাতাটা যখন এক্সামিনার মূল্যায়ন করবে, তখন আসলে সেইটা তুমি, তোমার রিপ্রেজেন্টেটিভ ওখানে। আমরা তো তোমাদেরকে দেখতে পাই না, বলো, খাতাটাই তো দেখি। তোমার এই দুঃখবোধটা আমি ঠিক নিলাম না। সুন্দর লেখা বাংলার ক্ষেত্রে কিন্তু যে একটা বিষয় প্রেজেন্টেশনটা, হ্যাঁ, খুব সুন্দর করে একটা জিনিস যখন তোমার সামনে কেউ রাখবে, তোমার নিজেরও ভালো লাগবে। সাহিত্যের ক্ষেত্রে একটা অল্প একটু বিষয়, হ্যাঁ, তবে পুরো বিষয় না, একটা অংশ। আর হ্যাঁ, কবিতাটি আমরা কিন্তু পড়ে শেষ করে ফেলেছি। হ্যাঁ, তা এখন হচ্ছে তোমাদের অবজারভেশনের বিষয়, যে তোমরা আসলে কোন বিষয়গুলো জানতে চাচ্ছ, সেই প্রশ্ন উত্তর পর্ব এখন আসলে।
কবিতার মূলত আসলে যে বিষয়গুলো বোঝানোর ছিল সেটা আসলে মূলত আমি চেষ্টা করেছি প্রত্যেকটি শব্দ ধরে, যে শব্দের অর্থগুলো যখন বললাম, যে যাতে তুমি জ্ঞানমূলক প্রশ্নগুলো উত্তর দিতে পারো। ঘ নাম্বার প্রশ্নে পুরো নাম্বার পাওয়ার উপায় কি? রৌদ্র বড়ুয়া, খুব চমৎকার একটা প্রশ্ন করেছো। এইটা আমার ছেলে মেয়েরাও, আমি যে কলেজে পড়াই, আমার কিছু দুষ্টু মিষ্টু ছেলে মেয়ে আছে যে এই মুহূর্তে যাদেরকে আমি খুব মিস করি, সব সময় এই প্রশ্নটা করে যে খ নাম্বার প্রশ্নে আমি পুরো নাম্বার দিবেন না। এখন এটা কিন্তু ফিজিক্সের ম্যাথ না বা ম্যাথের ম্যাথ না যে হলেই তোমাকে পুরো নাম্বার দেওয়া যাবে। তুমি হয়তো লিখবে তোমার দৃষ্টিভঙ্গিতে, কিন্তু তুমি যদি এক্সামিনার হতে, হ্যাঁ, যে দেখো তোমার চেয়ে সুন্দর কিন্তু রবীন্দ্রনাথ এটা লিখে গেছেন, বঙ্কিম লিখে গেছেন, মাইকেল মধুসূদন দত্ত আরও কঠিন করে লিখেছেন। তো আসলে সাহিত্যে তো শেষ কথা, সুন্দরের শেষ কথা বলে কিছু নাই। যে এক্সামিনারটা খাতা দেখছেন সে হয়তো চেয়েছেন যে এর চেয়ে আরও সুন্দর হোক তোমার। সাহিত্যে আসলে ফিক্সড বা শেষ কথা বলে কিছু নাই। এই জন্যে সাধারণত এটা মন খারাপ করার বিষয় না, তবে যতটা সম্ভব ভালো করতে হবে এখানেও। এই জন্যে খ নাম্বার প্রশ্নে আসলে পুরো নাম্বার পাওয়াটা খুব টাফ, তবে অসম্ভব না। চেষ্টা করো, হয়তো কোনো এক্সামিনারের মনে হলো যে এটাই সবচেয়ে সুন্দর, এখানে পুরো নাম্বার দেওয়া যায়, অবশ্যই সেখানে তিনি দিয়ে দিবেন। হ্যাঁ, তবে সবসময় মাথায় রাখবা আসলে সাহিত্যে শেষ, এর চেয়েও সুন্দর করা যায়, এর চেয়েও সুন্দর করা যায়, সুন্দরের আসলে শেষ নেই। আর সুন্দর শব্দটি ও আপেক্ষিক। তোমার কাছে যা ভালো, তোমার কাছে রজনীগন্ধা ভালো লাগতে পারে, আমার কাছে গোলাপ ভালো লাগে। হ্যাঁ, এই যে দেখো, সুন্দর শব্দটি হচ্ছে আপেক্ষিক। আচ্ছা, সব কিছুই যোগ করা যাবে সৃজনশীল প্রশ্নে, বলো সব কিছু। তোমার বহু নির্বাচনী প্রশ্নে তোমার যোগ করার ঠিক দিতে হবে, বা এক কথায় সব কিছু যোগ করতে হবে, তোমাকে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। আর জ্ঞানমূলক প্রশ্নে যোগ করে তো কোনো লাভ নাই। তোমার প্রশ্ন আসলো সাম্যবাদী কবিতাটি কে লিখেছেন, তুমি এক কথায় উত্তর ওখানে দিবা কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এইখানে তুমি প্রবাদ বাক্য বলো, তুমি কোটেশন বলো, এগুলো যোগ করে কোনো লাভ নেই আসলে, ওটা তোমার বৃথাশ্রম। এবং সবচেয়ে বড় কথা, আমরা পরীক্ষার জন্য যখন প্রস্তুতি নিব তখন আসলে এত কথা লেখার সময়ও তোমার নেই, তোমাকে কিন্তু বাসা থেকে হিসাব করে যেতে হবে এক একটা প্রশ্ন তুমি কত মিনিট লিখবে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, এক একটা প্রশ্ন লেখার জন্য তুমি 21 মিনিট সময় পাবা, মানে ক খ গ ঘ, পুরো এক নাম্বার প্রশ্নের 4টা উত্তর লেখার জন্য তুমি 21 মিনিট সময় পাবা। তার একটু সময় হাতে রাখতে হবে তোমাকে, সেটা তোমাকে রিভিশন করতে হবে। কাজে অনেক বেশি কথা, বাড়তি কথা, বাহুল্য কথা তোমাকে লিখতে মানে সুযোগ নেই, তুমি তাহলে সময়ে পারবে না। সময় টাইম ম্যানেজমেন্টটা অনেক বড় একটা ব্যাপার। সৃজনশীল প্রশ্নের উত্তরে অবশ্যই প্যারা করে, কারণ তোমাকে দেখো জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ওটিতে তো তুমি এক কথাই উত্তর দিবে, বাট অনুধাবন থেকে আসি আমরা, খ নাম্বারের যে প্রশ্নটি দেখো ওটি কিন্তু তোমাকে 2 প্যারায় লিখতে হবে। প্রথম প্যারাটি তোমার থাকবে একটু শুরুর কথা, মূল কথাটা, যে অমুক অমুক এটা বলেছে, অমুক অমুককে উদ্দেশ্য করে এটা বলেছিল, লাল সালু উপন্যাসে অমুক অমুককে উদ্দেশ্য করে এটা বলেছিল, মূল কথাটি। এবং দ্বিতীয় প্যারাটাই কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, এই যে সুন্দর করে। শোনো, তুমি যদি কিছু না করো কোনো দরকার নেই, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যে বললাম না যে সুন্দর করে তোমাকে প্রেজেন্ট করতে হবে বিষয়গুলা। যখনই দেখবে তোমাকে এরকম প্যারা প্যারা করে তোমাকে এক্সামিনার দেখতে সুবিধা হচ্ছে, সুন্দর করে প্রত্যেকটি বিষয় তুমি আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছো, তখন অবশ্যই তোমাকে লেখার মান, লেখার স্টাইল, এটাও তো তোমার নাম্বারকে বাড়াবে। শুধু লিখলেই তো নাম্বার বাড়বে না, সব কিছু মিলিয়ে তো তুমি নাম্বার পাবে। নাম্বার তো শুধু লিখে গেলে সেটাতে তো না, সব কিছু তোমার উপস্থাপন ভঙ্গি, তোমার খাতার প্রেজেন্টেশন। হ্যাঁ, এক্সামিনার খাতা দেখছে এক কথা, ওটা পেলে গেল, পরে দেখলো খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে অনুধাবনমূলক প্রশ্নে, তখন কি তোমার নাম্বারটা বাড়বে না? অবশ্যই তুমি এক্সামিনার হলেও কিন্তু ওকেই নাম্বার বেশি দিবে যে একবারে সব কিছু লিখেছে তার চেয়ে। আচ্ছা, দেখি বাংলা শব্দ তালিকা কিভাবে ভালো করব। আচ্ছা, এইটা শুরুতেই কিন্তু আমি কয়েকটা কথা তোমাদেরকে বলেছি যে শোনো, তোমার ভালো লিখতে হলে ভালো পড়তে হবে, শুধু পাঠ্য বইও না। তার
আশেপাশের আরও অনেক বই। যখনই তুমি পড়বে, শব্দ তালিকা তুমি মুখস্থ করবে না, মুখস্থ করার কোনো বিষয় না, তুমি পড়বে। এই যে দেখো, আজকে আমরা এই কবিতাটি খুব সুন্দর করে পড়লাম, পড়তে পড়তে কতগুলো শব্দ কিন্তু আমি শিখেছি নতুন নতুন। হ্যাঁ, এই যে নতুন নতুন শব্দ, তুমি যখনই ভালো করে পড়বে, বেশি বেশি পড়বে, তোমার শব্দ তালিকায় নতুন নতুন শব্দ যোগ হবে, এবং তখনই তুমি কিন্তু বুঝতে পারবে কোন শব্দটি আসলে কোথায় লাগাতে হবে। তখনই কিন্তু তোমার শব্দ ভাণ্ডার বাড়বে। রবীন্দ্রনাথের লেখা তো বোঝাই যায় না, রবীন্দ্রনাথের লেখা বোঝা যায়। আচ্ছা, ভাষা তোমরা ক্লাস 8 থেকে একটা বিষয় পড়ে আসো, ভাষা নিয়ত পরিবর্তন। আমাদের শুধু পড়লে হবে না, পড়ার জিনিসগুলো আত্মস্থও করতে হবে। তোমাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এইটা, তোমরা পড়ো, আত্মস্থ করো না। ক্লাস 8 থেকে পড়ছো তোমরা। ভাষা নিয়ত পরিবর্তনশীল। রবীন্দ্রনাথ কোন যুগে জন্মেছিলেন বলো তো? তার ভাষার সাথে তোমার ভাষার পার্থক্য আছে। আজকে থেকে 200 বছর পরে তুমি যদি টাইম মেশিন কোনোদিন আবিষ্কার হয় যাও, তুমি সে ভাষাও বুঝতে পারবে না। বা 200 বছর আগে যাও টাইম মেশিনে, সেটাও বুঝতে পারবে না। ইভেন চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে প্রথম প্রাচীন নিদর্শন, ওর একটা ভাষাও তুমি বুঝতে পারবে না, কিন্তু ওটাও বাংলা ভাষা। কিন্তু ব্যাপারটা কোথায়? যে আসলে জানতে চায়, যে আসলে ভাষাটাকে আয়ত্ত করতে চায়, সে আসলে ও ভাষাটাকেও আত্মস্থ করে নিতে পারে। ওটা একটু তোমার কাছে মনে হবে যে একটু সাধু ভাষায় লেখা। রবীন্দ্রনাথের ভাষা বুঝতে পারো না ঠিক তা না, তুমি বুঝতে চাইলে, পড়তে চাইলে তুমি অবশ্যই বুঝতে পারবে। তবে তার জন্য তোমাকে একটু পড়তে হবে, রবীন্দ্রনাথকে পড়তে হবে। কেন তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ঐকতান কবিতা পড়েছ না? ওখানে তো না বোঝার মতো কোনো শব্দ কিন্তু নাই। হ্যাঁ, মালিহা লিখেছে উই মিস ইউ টু মিস। আমিও তোমাদেরকে খুব মিস করছি। ক্লাস না, একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে তার ছাত্রছাত্রীরা। তোমাদেরকে না দেখলে, তোমাদেরকে একটু বকবো, ধমকাবো, আদর করব, কাছে আসবা, আবদার করব, এটাই হচ্ছে একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সাধু ভাষা সহজে পড়া ও বোঝার উপায় কি? আসলে পৃথিবীতে কিছুই সহজ না, আবার সবই সহজ। সহজ কথা যায় না বলা সহজে, সবচেয়ে সহজ কথাটাই তুমি সহজে বলতে পারো না। একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি। তুমি রবীন্দ্রনাথকে বুঝতে চাইলে তুমি রবীন্দ্রনাথ পড়ো, ছোট ছোট কবিতা থেকে পড়ো, তোমার ছোট গল্প দিয়ে পড়ো। তুমি দেখবে একটা সময় তুমি রবীন্দ্রনাথের ভাষাটাকে তোমার আত্মস্থ করেছো, এবং একটা সময় তোমার মনে হবে যে আমি যে ভাষায় কথা বলছি তার চেয়ে ওই ভাষাটাই সুন্দর। আসলে কিছুই সহজ না, আবার সবই সহজ। তোমাকে সহজ করে শুধু ভাবতে হবে বিষয়টাকে, তোমাকে চর্চার মধ্যে যেতে হবে। চর্চা ছাড়া কোনো বিকল্প নাই আসলে। ক্লাসেই বই নাও নাই, আজকে থেকে নিও। যে জিনিসে তুমি আসলে মজা, এরপর থেকে যখন এই যে আমরা করোনাকাল কাটিয়ে উঠব, সুন্দর একটা সময়ে যাব, বই নিয়ে যেও, দেখবা এটার মধ্যে অনেক ধরনের মজা আছে। হ্যাঁ, যখন তুমি পড়বে মনোযোগ দিয়ে, ক্লাসের সাথে যুক্ত থাকবে, তখন দেখবা সব কিছুতেই আনন্দ পাচ্ছ। আনন্দটা আসলে খুঁজে নিতে হয়, নিজের ভেতরে খুঁজে নিতে হয়। ম্যাম, গ ও খ কত পৃষ্ঠা লিখতে হবে? তুমি কোন কলেজ থেকে লিখেছো আমি জানি না। গ ও খ আসলে কত পৃষ্ঠা লিখতে হবে, এই প্রশ্নটা একটা বোকার মতো প্রশ্ন। কেন বলো তো? এটা এই জন্যে বোকার মতো প্রশ্ন যে আমার হাতের লেখা এত বড় বড়, আমি 2 লাইনে 1 পৃষ্ঠা শেষ করলাম, আর একজনের হাতের লেখা পিঁপড়া সাইজ, সে লিখতেই থাকবে, তারপরেও পেজ শেষ হবে না। এক্ষেত্রে তোমাদের একটা সমাধান আমরা দিতে পারি। তোমরা অনেকেই এই প্রশ্ন করো, সমাধান আমরা দিতে পারি। সমাধানটি হচ্ছে, গ নাম্বারে তুমি 3টি প্যারায় সুন্দর করে 15টা বাক্য, তুমি মিনিমাম তোমার স্পিডের উপরে যত সুন্দর লিখবা, প্রাসঙ্গিক লিখবা, তত নাম্বার ঠিক আছে। আমরা মোটামুটি সব কিছু বিচার বিবেচনা করে চিন্তা করি যে 15টা বাক্য গ নাম্বারের মধ্যে তুমি লিখলে কিন্তু অনেক, হ্যাঁ, তুমি সবগুলো প্রশ্নের উত্তর করতে পারবা। আর হচ্ছে ঘ নাম্বারটি, সেক্ষেত্রে তোমার কিন্তু
আর একটু বেশি লিখতে হবে। তুমি 20টা বাক্যের মধ্যে এটা শেষ করো, তাহলে তুমি সবগুলো প্রশ্ন, ওই যে বললাম না একটা প্রশ্নের জন্য তুমি 21 মিনিট সময় পাবে, তাহলে তুমি সবগুলো প্রশ্ন আসলে উত্তর করতে পারবে। এটা আসলে সবার এই উত্তর দেওয়াটাও আসলে ঠিক না, এক একজনের লেখার স্পিড এক এক রকম, হ্যাঁ, সেই স্পিড অনুযায়ী এটা হয়। তবে এটা হচ্ছে মোটামুটি মধ্যম সব কিছু বিচার বিবেচনা করে এটা আমরা শিক্ষকরা মিলে আসলে এই ডিসিশনে পৌঁছেছি যে এরকম লিখলে তুমি, তারপরে তোমার হাতের লেখা যদি সুন্দর হয়, স্পিডি হয়, তাহলে তুমি আরও বেশি লিখতে পারো। এটা ফিক্সড কোনো বিষয় না আসলে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল প্রশ্নের ধরন। এরপরে তোমরা জানি বাড়ির কাজ, তারপরেও দেখো একটু নিজেই। সবচেয়ে ভালো হয় যে আমি এখানে একটা স্লাইডে লিখে রেখেছি যে এই লাইনটি বুঝিয়ে লিখবা, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানাই। হ্যাঁ, এই লাইনটি অনুধাবনমূলক 2 মার্কসের একটা কোশ্চেন, 2টি প্যারায় খুব সুন্দর করে লিখে ফেলবা। আর যারা আরও বেশি চাও তারা যেটি করবে সেটি হচ্ছে যে এই যে সাম্যবাদী কবিতাটি পড়লাম আমরা, সাম্যবাদী কবিতাটির মূল বক্তব্যটি নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লেখার একটা অভ্যেস করবে। তাহলে যেটা হবে যে প্রশ্ন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, তুমি কিন্তু ঘুরিয়ে ফিরে উত্তর করতে পারবে। তুমি যদি মূল বক্তব্যটি আসলে বুঝে যাও, তাহলে কোনো প্রশ্নই তোমাকে কিন্তু আটকাতে পারবে না। এবং লিখে প্র্যাকটিসে যেটা সুবিধা সেটা হচ্ছে যে তুমি শব্দ চয়নগুলো তুমি প্রথমবার লিখবে, তোমার নিজেরই ভালো লাগবে না। রবীন্দ্রনাথ এই কাজ করতেন, ওনার প্রথম কবিতা নিজে একটা লিখতেন, পরে ওটা কাটতেন, কেটে কেটে আবার ওই কবিতা লিখতেন। তো তুমিও যখন প্রথমবার লিখবে তখন তোমার নিজের ভালো লাগবে না, তারপরে দেখবা যখন দ্বিতীয়বার পরীক্ষার খাতায়ও দ্বিতীয়বার লিখতে যাও, দেখবা ওর চেয়ে আরও বেশি ভালো শব্দ তোমার কলমে চলে আসছে, তোমার লেখাটি কিন্তু আরও ভালো হবে। হ্যাঁ, কাজেই এই কাজটি তোমরা বাড়িতে বসে করতে পারো, যে একটি হচ্ছে মূল বক্তব্য আর একটি হচ্ছে এই যে এই 2টি লাইন বুঝিয়ে লেখো, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবানাই। চমৎকার উপস্থাপনা, ধন্যবাদ। আচ্ছা, সমাজটা কিছুই বুঝি না, সমাজটা, আচ্ছা এই বিষয়টি হচ্ছে তোমাদের, ঠিক আছে, আমি কর্তৃপক্ষকে বলবো তোমাদের এই বিষয়ে যদি কোনো ক্লাস থাকে ওনারা নিতে পারবেন। হ্যাঁ, সমাজটা নিয়ে আশা করি আরও একদিন আসবো আমরা পুরো সমাজ ক্লাসটি নেওয়ার জন্যে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, মিস রবীন্দ্রনাথ ঠাকুর তো আমার মতো ইন্টারমিডিয়েট পড়েননি, ওনার কবিতা কেন পড়বো, এটা খুবই মানে কি বলবো, সৌভাগ্য বলতে পারো আমাদের যে ওনার কবিতা পড়ার সৌভাগ্য। শুধু ইন্টারমিডিয়েট না, ওনার কবিতা নিয়ে পিএইচডি করা হয়, এটা তোমার দুর্ভাগ্যও হতে পারে, সৌভাগ্য হতে পারে, তুমি যেভাবে বিষয়টিকে ভাবো। হ্যাঁ, শিক্ষা তো শুধু আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা না, শিক্ষাটা আসলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু রবীন্দ্রনাথ তো তাও কিছুদিন পড়েছিলেন, উনি কিছুই পড়েন নাই। তারপরেও দেখো সারা পৃথিবী, উনি রবীন্দ্রনাথ ধরো বাঙালিদের মাঝখানে আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বের মুসলিম ধর্মের মধ্যে আছেন, তাকে নিয়ে আমরা পড়ছি। তো দেখো বিষয়গুলো হচ্ছে এইরকম, খালি সার্টিফিকেট পেলেই শিক্ষিত হওয়া যায় না, শিক্ষার অনেক রকম প্রকার আছে। হ্যাঁ, প্রকারভেদ আছে। আচ্ছা শোনো, সবাই তোমরা ভালো থেকো, যারা এতক্ষণ আমার সাথে ছিলা সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এরপরে আবার আসবো, ততদিন পর্যন্ত নিজেকে নিরাপদে রেখো, ভালো থেকো, ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো রেখো। আমরা কেউ কাউকে আসলে হারাতে চাই না, সবাই আমরা ভালো থাকবো। ঠিক আছে সবাই, শুভকামনা সবার জন্যে। আজকের মতো খোদা হাফেজ।